দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। চতুর্দিকের রাজনৈতিক প্রবাহ চলতেই থাকবে। রাজনীতির দাবার একটা করে চাল এক পক্ষ দেবে, তার পাল্টা চাল আবার এক পক্ষ দেবে। বিভিন্ন রকম ফাঁদ থাকবে, রোমহর্ষক ঘটনাবলী থাকবে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নির্বাচনে গণতন্ত্রের যা অত্যাবশ্যকীয় অংশ, সেই দিন আমাদের বিচারের রায় দিতে হবে। যার যেটা খুশি, যে কোনো মানুষের যে অধিকার 5টা বছর ধরে এবং আরো অতীতকে কনসিডার করে নিজের আগামী ভবিষ্যৎ সেটাকে ঠিক করবার একটা রূপরেখা তৈরি করার তার যে অধিকার, তার জন্যে তার ভালো মন্দ যাতে তার বক্তব্য, মনের ভাব সেগুলো যাতে ফুটে ওঠে, তার জন্যে মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচন করে। প্রভাব, বিভিন্ন রকম ভুল বোঝানো নাটক, এ সমস্তর সঙ্গে একটা জিনিস ভালো হয়েছে, সোশ্যাল মিডিয়া হয়ে এত বেশি মানুষ ভালো এবং খারাপ এই দুটোকেই দেখতে শিখেছে, বুঝতে শিখেছে। তাই আশা করা যায় যে সেই মানুষ এই সমস্তটা বিচার করে ভোটের দিন এবার নিজের রায় দিতে অবশ্যই পারবে, যদি তার উপযুক্ত অনুকূল পরিবেশ আমাদের দেশের সংবিধান দিয়ে তৈরি করা যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলো তারা নিজেরা নিজেদের দায়িত্বগুলো পালন করেন, নাটক না করেন, ফাঁকিবাজি না করেন। কেন বললাম এই কথাগুলো, সেটার বিস্তারিত আলোচনায় অবশ্যই আসছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আগামী দিন নির্বাচন, এসআইআর শেষ হব। নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে রাজ্যে উঠোনে টুল পেতে বসে থেকে এসআইআর প্রসেসকে নিয়ন্ত্রণ করছেন। সেই মামলা আদালত পর্যন্ত পৌঁছেছে। এখন সেই এসআইআর প্রসেসে আদালতও তাতে ঢুকে পড়েছে এবং আদালতের মনিটরিং এ অলমোস্ট সেই কাজ চলছে। আমরা এর আগের এপিসোডগুলোতেই দাবি জানিয়েছি, তাহলে ভোটটাও আদালতের মনিটরিং এই হোক। কিন্তু আজকে বলতে যাচ্ছি সম্পূর্ণ একটা ভিন্ন অংশ। সেটা হচ্ছে যে কোনো একটি রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি সে তো তুলে ধরবেই, কিন্তু সাধারণ মানুষকেও তো এটা ভাবতে হবে যে কোনটা নাটক আর কোন নাটকে পা দিলে আমার ক্ষতি, আর বাস্তব চিত্রটা কোনটা। শিক্ষা চাই, শিক্ষা ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য চাই, ওষুধ, জাল ওষুধ খাবো না, ঠিক ওষুধ খাবো। চাল ডালের দাম কম থাকবে। নিজের অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো মানুষের চাহিদা। আমার ঘরের সামনে রাস্তাটা দিয়ে ভাঙা চোরা রাস্তা দিয়ে আমি হাঁটতে পারছি না, পড়ে গিয়ে হাত পা ভেঙে যাচ্ছে, এটা আমার চাহিদা। আমার সন্তানটা স্কুলে যাচ্ছে, টিউশন করে রাত্রির বেলা বাড়ি ফিরবে, নিরাপদভাবে যেন ফেরে, সন্তানটা যেন ফেরে, পুরুষ এবং মহিলা দুজনেই যেন নিরাপদ হয়। এতটাই নিরাপত্তার যেন সার্ভিলিয়েন্স হয় যাতে গ্রামেও সিসিটিভি প্রত্যেকটা পোস্টে গাছের গায়ে থাকে। এগুলো তো মিনিমাম চাহিদা হওয়া উচিত। আমরা এই চাহিদাগুলো ভুলে গিয়ে কোন রাজনৈতিক নেতা কত গরম গরম ভাষণ দিল আমরা সেইটার পিছনে ছুটে যাব, নাকি রাজনৈতিক দলের বিভিন্ন রকম নাটক যেগুলো আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এই নেতা অমুক দলে চলে গেল, চললো 5 দিন ধরে সেই নাটক। ওই নেতা তার ব্যক্তিগত সম্পর্ককে তুলে এনে
ছবি, ভিডিও ইত্যাদি তুলে এনে 5 দিন ধরে চললো। কোনো একজন রাজনৈতিক নেতা, কোনো একজন তার নিজের স্ত্রী আছে, সে এটাকে মানে বলতেও খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে, কিন্তু কাউকে তো নাম করে বলছি না, সেটুকু না বলে থাকাও যাচ্ছে না। কোনো একজন রাজনৈতিক নেতা তার নিজের সংসার জীবনে কি করলেন না করলেন, তার স্ত্রীর সাথে ডিভোর্স হলো কি হলো না, এবার তিনি কার সাথে কোন জায়গায় গিয়ে বসবাস করছেন তাকে করতে দাও। সেটা না সেটা নিয়ে 10 দিন মেতে থাকা, তার মধ্যেকার কি রাজনৈতিক কৌশল আছে সেগুলো খুঁজে বার করা, এগুলোই কি আমাদের কাজ? উল্টো দিকে কি এটা দেখবো না যে অযোগ্য আর যোগ্য শিক্ষক রাস্তায় গড়াগড়ি খেলো একসাথে, চাল আর কাঁকর আদালত তখন আলাদা করতে পারলো না। আর আজকে এসআইআরে সকলে মিলে এই চাল আর কাঁকরটাই তো আলাদা করার চেষ্টা চলছে। তাহলে শিক্ষকদের চাল আর কাঁকর কেন আলাদা করা যায় না? ভেজাল চাকরি, ভুয়ো চাকরি, 2 নম্বরই চাকরি আর যোগ্য চাকরিকে সামান্য কয়েকটা তো ব্যাপার, সেটা কেন আলাদা করা গেল না? 7 কোটি মানুষের মধ্যে কত ভেজাল সেটা করা গেল 2-3 মাস ধরে। একটা শিক্ষা ব্যবস্থা যেখানে জলাঞ্জলি চলে যাচ্ছে, তার জন্য 3টে মাস ব্যবহার করা কেন গেল না? যে সেরকম ভাবে ছানবিন করে কে যোগ্য কে যোগ্য নয় তাকে ক্লাসে পড়াতে দাও, তাকে আবার ফাইনাল ইন্টারভিউ এর সামনে আনো, এনে এমন এমন কিছু প্রশ্ন করো 4-5 জন মিলে, যেখানে 2-3টে প্রশ্ন করলেই বোঝা হয়ে যাবে কে যোগ্য আর কে যোগ্য নয়। হ্যাঁ, কারণ শিক্ষা চুরি করা যায় না। যে একবার শিখেছে সে ঠিক কথা বলবেই উত্তরে, আর যে শেখেনি সে পারবে না। টুকলি করে বেশি দিন থাকা যায় না। আপনারা ভেবে দেখবেন তো, এই শোটাতে যত খুশি গালাগাল দিন, কিন্তু এটা কেন করা গেল না? আদালত এই জায়গায় কেন কোট আনকোট মার্জনা করবেন আদালত, কেন নিশ্চুপ বসে থাকলো? অসহায় যেন হয়ে গেছি। আদালত কেন অসহায় হয়ে যাবে আমাদের দেশে? প্রশ্নটা আপনাদের মনে হতে পারে যে আমি এপিসোডটা শুরু করলাম এক জায়গা দিয়ে, আজকে নিয়ে আসলাম আর একটা জায়গায়, কিন্তু এই প্রশ্নগুলো তো ভ্যালিড। তাহলে এসআইআর এত হিয়ারিং করা যায়, জেলা শাসক, মহকুমা শাসক, এই সমস্ত আধিকারিকদের দিয়ে পরবর্তীতে আদালত জেলা জজদের পর্যন্ত নিয়োগ করে দেন চাল আর কাঁকর আলাদা করবার জন্য, কিন্তু শিক্ষকদের করা গেল না। ভুয়ো চাকরিজীবী অন্যান্য দপ্তরে যা হয়ে আছে সেগুলো তো আলাদা করা গেল না, কেন গেল? এটা নিয়ে আলাদা একটা এপিসোডে না হয় আর একবার কথা বলবো, কিন্তু এটা দাবি থাকলো আমাদের যে ওভাবে তো করা যেতই। কিন্তু এগুলো তো আমাদের আসল দাবি হওয়া উচিত। আমাদের সন্তানের ভবিষ্যৎ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা বেঁচেটা কেন আছি, কিসের জন্য আছি? আমাদের সন্তান কোনো এক রাজনৈতিক নেতার দলে বোম বাঁধবে, সেটা তার চাকরি। আমাদের সন্তান কোন রাজনৈতিক দলে, সে যে রাজনৈতিক দলই হোক না কেন, ছেড়েই দিন না, তার রাজনৈতিক দলের নেতা ভোটে আমরা তাদেরকে জেতাবো, আর আমাদের সন্তানরা কি করবে? তার ঘরে গিয়ে তার অফিসে ঝাঁট দেবে, টেবিল পরিষ্কার করবে, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে গিয়ে দলে লোক বাড়াবে, বাড়ি ফিরে আসবে মাথা ফাটিয়ে, হ্যাঁ, এবং ভোটের দিন গিয়ে তুলকালাম করবে, এবং সব শেষে আমাদের ঘরে সেই আমরা বোকা মানুষদের ঘরের সন্তানগুলো জেল খাটবে, কেউ কেউ মারাও যাবে ওই সমস্ত হাবিজাবি কাজ করতে গিয়ে, এবং কলঙ্কিত হবে এক একটা পরিবার। লোকে পরবর্তীকালে বলবে ওই দেখ, ওই হচ্ছে গুন্ডার বাপ যাচ্ছে, গুন্ডার মা যাচ্ছে, দুষ্কৃতিকারীর কাকু যাচ্ছে, মস্তানের মা বাপ যাচ্ছে, আর
এখন তো কি সুন্দর হয়ে গেছে, মানুষের এখন কিছুতেই কিছু গায়ে লাগে না, টাকা তো কামিয়ে আনছে। কতটা? প্রশ্ন হচ্ছে কতটা টাকা কামিয়ে আনছে এই সন্তানেরা? কেউ কেউ আনছে। একটা গ্রামে, একটা ছোট গ্রামে বা ছোট শহরে খোঁজ নিন, কতিপয়, দুজন, খুব বেশি হলে 5 জন এই ঘোলা নোংরা জলের আবর্জনা থেকে লাভবান হয়েছে, বিশাল বিশাল বাড়ি করে নিজেদের মানে আগামী 200 বছরের রেস তো গুছিয়ে নিয়েছে। ব্যালান্স গ্রামের মানুষ তো অন্তত 1200 জন থেকে 2500 মানুষ। এরা কজন? এরা কিন্তু 5 থেকে 6 জনের বেশি নয়। কিন্তু এদের সাথে যারা ঘুরতে বাধ্য হয় অনিচ্ছা সত্ত্বেও, মিলে দলটা গিয়ে দাঁড়ায় খুব বেশি হলে 20 জনের। আর আমরা এই সমস্ত ঢক্কানিনা দে মজে থাকি। আমরা এই সমস্ত, যেমন দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে চলে যাও, ও কি হবে বাদ দাও, এভাবেই তো চলতে হবে, আর কি করা যাবে, এই ভেবে বসে থাকি আমরা। কিন্তু আমাদেরও সুযোগ আছে ভোটের দিন একটা ভোট দেওয়ার, ভেবে চিন্তে। যে মানুষ ভালো তাকেই ভোট দেব। এখন পাশাপাশি অনেক নাটক চলতে থাকবে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলা একটি দল, পরবর্তীতে সেই হাত মেলাও মেলাও করে যারা নিজেদেরকে মানে স্বেচ্ছা আত্মহত্যা করার মতো জলে ডুবিয়ে রেখে দিয়েছে, সেই দলের, তাদের মধ্যে অসংখ্য আদর্শবান মানুষ আছে যাদের কথা ভাবলে ভীষণ কষ্ট লাগে, আদর্শকে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে। সেই দলটা, যে দলের মানুষ বলে যে আমি কেন দল ছাড়তে যাব, আপনার ক্যামেরায় কি ধরা পড়ছে যে এই যে পিছনে পতাকাটা রয়েছে এখানে একজন শহীদের রক্ত লেগে রয়েছে, আমি কি সেই দল ছাড়তে পারি? তা সেই রকম মানে যে আদর্শকে স্বপ্ন ভাবে, আবার সেই স্বপ্ন বিলাসী হয়ে যাওয়া একটি দল, তাকে ছোট করছি না, সেই দলে কোনো একজন আদর্শচ্যুত, আদর্শকে জলাঞ্জলি দিয়ে, একটা মানুষের ভিতর থেকে মনে করি নীতি এবং আদর্শ যদি সে জলাঞ্জলি দিয়ে দেয়, আমার কাছে অন্তত সেই মানুষের মৃত্যু ঘটে সেই দিন, অনেক কিছু করা যেত। তাহলে সেই নাটকটাতে কি আমরা মজে থাকবো, যাতে করে একটা সংখ্যালঘু চমক দেওয়া যায়? এটা কি আমরা ভাববো না যে ওই সংখ্যালঘু চমকটা দিয়ে সংখ্যালঘুদের কথা কতটা ভাবা হলো, এই সংখ্যালঘুদের উন্নয়ন, তাদের সামগ্রিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, সন্তানদের অগ্রগতি, কেন সংখ্যালঘুদের মধ্যে থেকে আইপিএস আইএএস অফিসার বেরোচ্ছে না, আমাদের রাজ্য থেকে ভালো ভালো ডাক্তার বেরোচ্ছে না, কৃতি মনীষী বেরোচ্ছে না, সংখ্যালঘুদের মধ্যে থেকে ভালো লেখক বেরোচ্ছেন না, শিল্পী বেরোচ্ছেন না, কেন? কেন সংখ্যালঘু মানেই হচ্ছে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক হতে হবে? কেন? কেন সংখ্যালঘু মাত্রেই রাজমিস্ত্রি হতে হবে? কেন সংখ্যালঘু মাত্রেই গ্যারেজের মিস্ত্রি হতে হবে? কেন? কেন সংখ্যালঘু মাত্রে এই রাজনৈতিক দলের ঝামেলা করার লোকবল হতে হবে? এগুলো ভাববো না? শুধু এই একটা রাজনৈতিক স্টান্ট, যে কোথাকার কে একজন কোন একটা বলতে গেলে আগামী মানে আগাম সুদূর ভবিষ্যতে তারা আবার অর্থবহ হতে পারে, এই মুহূর্তে তাদের একের পর এক ভুল নীতি তাদেরকে ক্ষয়িষ্ণু দশায় পরিণত করে দিয়েছে। সেই রাজনৈতিক দল থেকে কে কাকে কোন একটা দল ভাঙিয়ে নিয়ে চলে গেল, সে যেহেতু সংখ্যালঘু এবং জায়গাটা যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত, বিরাট প্রভাব হয়ে গেল, এটা আমরা ভাববো? আমরা এইগুলো ভাববো না? আমরা এটা ভাববো না যে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা সেটা গোল্লায় চলে গেছে, ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থার দিকে মানুষ মানে হুড়ুর করে এগোচ্ছে? কেন? কেন বিনা পয়সায় শিক্ষা পাবো না, বিনা পয়সায় স্বাস্থ্য পাবো না, রাষ্ট্রের যে কর্তব্য সেগুলোকে বুঝে নেব না আমাদের ট্যাক্সের টাকা থেকে? এগুলো বিচার হওয়া উচিত না?
আমরা কি এই স্টান্টগুলোতে মেতে থাকবো? আর মজার ব্যাপার হচ্ছে যে এই স্টান্টগুলো দিয়ে শাসক কতটা উপকৃত হচ্ছে, আদৌ হবে কি? এটা একটা প্রশ্ন। কারণ খুব পরিষ্কার, মানুষ এরকম কাজ কখন করে? যখন তার পাশ থেকে লোক সরে যাচ্ছে। যে মানুষের পাশে অটোমেটিক লোক আছে সেই কাজ কেন করতে যাবে? সেই শাসক কেন উদ্বিগ্ন হবে ভোট নিয়ে যে এত বিপুল মানুষের ভালো কাজ করেছে? সে তো চুপচাপ বসে থাকবে, তোমরা যা পারো করো গো, আমার অত চিন্তা নেই, অত ঝামেলা নেই, যা পারো করবে, আমি এমনিই জিতবো, আমি তো মানুষের উপকার করেছি, আমি তো জনদরদি, তাহলে আমার আবার ভয় কিসের? এত ছোটাছুটি কিসের? এত ঝামেলা কিসের? এই বিচারগুলো কি আমরা করব না? আমরা কি এইটা শেষ মুহূর্ত পর্যন্ত ভাববো না যে হুমকি দিচ্ছে তার মানে তার হারার ভয় আছে? এটা কি ভাববো না? তেমনি পাশাপাশি উল্টোটাও আছে। বাছাই তো আমরা করব। একজন নির্দল প্রার্থীও তো, সেও তো একটা ভালো মানুষ, ভালো জননেতা, সত্যিকারের সেবক হতে পারে, জনসেবক হতে পারে। আমাদের কেন এই রীতি যে আমাদের তো কেউ গলা টিপে হচ্ছে না? আমাদের তো সংবিধানের অপশন আছে বিভিন্ন মানুষকে বেছে নেওয়ার, আমরা বেছে নেব। সেই বেছে নেওয়া পদ্ধতির মধ্যে শাসক থাকবে, শাসককে বিরোধিতা করবার বিভিন্ন দল থাকবে, কিন্তু আদপে এইটুকু কি মানদণ্ড হবে না যে দিনের শেষে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলো কে প্রাধান্য দিচ্ছে আপনার গ্রামে? শুধু নয়, আরো বড়ভাবে। কারণ পুকুরে, যদি একটা পুকুরে মাছ বাস করে, তাহলে মাছ কখনো এটা ভাবতে পারে না যে আমি যেটুকুর মধ্যে এই মুহূর্তে সাঁতার কাটছি সেই জলটুকু বিষমুক্ত হলেই চলবে। পুকুরে, জানেন তো, গ্রামাঞ্চলে কথা আছে, তেল মেরে দিয়েছে। পুকুরে যদি বিষ দিয়ে দেওয়া হয়, গোটা পুকুরের জল যদি বিষিয়ে যায়, তাহলে পুকুরের কোনো মাছই কিন্তু বেঁচে থাকে না। মানুষের ভাষার এই এপিসোড কেমন লাগলো আপনারা জানবেন। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। মানুষের ভাষা সকলের মনের কথা বলে, অন্তত চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সকলের কাছে আপনাদের নোটিফিকেশনটা নেক্সট এপিসোডগুলো যায়। আপনারা কমেন্ট করবেন, এইভাবে আমাদের যে মত আছে, মতের বিপক্ষ মত আছে, সব মত আপনাদের কমেন্টে উঠে আসুক, এটাই আমাদের কাম্য। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আমরা সমগ্র সামাজিক পরিস্থিতির ওপর, রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।